আসসালামু আলাইকুম। ভারতে আজকে নরেন্দ্র মোদীর শপথ নেয়ার মধ্য দিয়ে মোটামুটিভাবে নির্ধারিত হলো যে নরেন্দ্র মোদী তৃতীয় মেয়াদে দেশ চালাবেন। যদিও কিছুদিন ধরে একটু অনিশ্চয়তা ছিল নির্বাচনের পর, যদি শরিকদের সঙ্গে বমি করা না হয় এবং শরিকরা যদি উল্টে কংগ্রেস জোটের দিকে, ইন্ডিয়া জোটের দিকে আসে তাহলে কি হবে। কিন্তু না, খুব একটা বেগ পেতে হয়নি। মোটামুটি কিছুটা দল কষাকষি করে ৬-৭টি মন্ত্রণালয় দিয়ে আপাতত মোদী তার শাসন চালাবেন। আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগত জানাই। 2024-25 অর্থ বছরের বাজেট জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। এই বাজেটকে কেউ বেনজির বাজেট বলেছেন, কেউ বলছেন যে এর মধ্য দিয়ে কোনো সুখবর নেই, কেউ বলছেন এই বাজেট কারো জন্যে পৌষ মাস, কারো জন্যে সর্বনাশ। গত 7 জানুয়ারি নির্বাচনের পরে এই সরকার ও সংসদের প্রতি সাধারণ মানুষের আগ্রহ তেমন একটা প্রবল থাকবে না, এটাই স্বাভাবিক। সাবেক আইজিপি বেনজির আহমেদের অপরাধ দুর্নীতির সহযোগী হিসেবে 10 জন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার নাম প্রকাশ করেছে ভারতের গণমাধ্যম। ভারতের এই ইংরেজি নিউজ পোর্টালের দাবি, বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এই 10 জন কর্মকর্তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেবে না, কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না। তাদের বিরুদ্ধে তদন্তেরও কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। কেবলমাত্র বেনজির আহমেদ পর্যন্তই দুর্নীতি দমন কমিশন এই তদন্তটা সীমাবদ্ধ রাখতে চায়। যে 10 জন পুলিশ কর্মকর্তার নাম উঠে এসছে বেনজির আহমেদের এই অপরাধ জগতের সহযোগী হিসেবে, তাদের মধ্যে বেশিরভাগই এখনও পুলিশ বাহিনীতে কর্মকর্তা এবং পুলিশের সর্বোচ্চ পর্যায়ে তারা আছেন, পুলিশের শীর্ষ অফিসার তারা। এবং তাদের বিরুদ্ধে যদি এখন সরকার কোনো ব্যবস্থা নেয়, দুর্নীতি দমন কমিশন যদি তাদের বিরুদ্ধে তদন্ত করতে শুরু করে, তাহলে তারা অনেকেই হয়তোবা মুখ খুলতে শুরু করবেন। তাদের প্রকৃত নির্দেশদাতা, কাদের মদদে আসলে বেনজির আহমেদরা এরকম একটা সিন্ডিকেট তৈরি করতে পারে। 10 জন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা, তিনি পুলিশের প্রধান, এই 11 জন মিলে একটা সিন্ডিকেট, এভাবে একটা মাফিয়া, আন্ডারওয়ার্ল্ড মাফিয়া গ্রুপের মতো করে যেভাবে দেশের মানুষের সম্পদ তারা লুট করেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক। আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগত জানাই। 2024-25 অর্থ বছরের বাজেট জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। এই বাজেটকে কেউ বেনজির বাজেট বলেছেন, কেউ বলছেন যে এর মধ্য দিয়ে কোনো সুখবর নেই, কেউ বলছেন এই বাজেট কারো জন্যে পৌষ মাস, কারো জন্যে সর্বনাশ। গত 7 জানুয়ারি নির্বাচনের পরে এই সরকার ও সংসদের প্রতি সাধারণ মানুষের আগ্রহ তেমন একটা প্রবল থাকবে না, এটাই স্বাভাবিক। কিন্তু বাস্তবতা হলো এই সংসদ, এই দলই দেশের জনগণের স্বাধীন ভোটের অধিকারকে পাশ কাটিয়ে হলেও ক্ষমতায় আছে, এবং এটা সকলকে মানতেই হবে। এরাই রাষ্ট্রীয় সব রুটিন ওয়ার্ক পরিচালনা করছে। তাদের প্রতি জনগণের ম্যান্ডেট থাকা না থাকাকে ক্ষমতাসীনরা যে খুব একটা আমলে নেন তা মনে করবার কোনো কারণ আছে বলে মনে হয় না। যাই হোক, আবারও একটি বাজেট পেশ করা হলো গত 6 জুন জাতীয় সংসদে। অর্থমন্ত্রী সেটা করেছেন। দিন দিন আমরা শুধু বাজেটের আকারই বাড়তে দেখছি। কেন যেন বাজেটকে একটা জটিল বিষয় করে রাখা হয়েছে জনগণের কাছে। আজকে এই বিষয়ে খুব সাদামাটাভাবে সরল করে জনগণের পয়েন্ট অফ ভিউ বা সাধারণ জনগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। এবারের প্রস্তাবিত বাজেটের আকার 7,97,000 কোটি টাকা। বাজেটে রাজস্ব আয় সহ মোট আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে 5,41,000 কোটি টাকা। বাকি 2,56,000 কোটি টাকা ঋণ নেওয়া হবে। 2,65,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এডিপি ইতিমধ্যে অনুমোদন করা হয়েছে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে বাজেটের আকার বাড়ে আর সাথে পাল্লা দিয়ে জনগণের ভোগান্তিও বাড়ে। সাধারণ মানুষের কাছে বাজেট মানে হচ্ছে, বাজেট মানে আবারও কিছু জিনিসের দাম বেড়ে যাওয়ার একটা টেনশন। বাংলাদেশে জিনিসপত্রের দাম কমতে কমই দেখা যায়, একবার বাড়লে সেটা কখনো আর কমে না, কিন্তু প্রতিনিয়ত দামটা বাড়তে কিন্তু দেখা যায়, সেটা বাজেটকে উপলক্ষে করে হোক বা অন্য যে কোনো কারণে হোক। বাজেটের এইসব জটিল অংশ, বিশাল পরিমাণ টাকার হিসেব নিকেশ
আমাদের সাধারণ মানুষ হয়তো খুব একটা বুঝতে পারবে না। আমি নিজেও অর্থনীতিবিদ নই, যদিও খানিকটা অর্থনীতি পড়বার সুযোগ হয়েছিল বিশ্ববিদ্যালয় জীবনে মাইনর সাবজেক্ট হিসেবে। একজন সাধারণ নাগরিক ও বেশ একটা লম্বা সময় সাংবাদিকতার সাথে যুক্ত থেকে যতটুকু আমি বুঝি তা খুব সরলভাবে আমি আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করছি। এবারকার বাজেটের অনেকগুলো দিক নিয়ে আলোচনা হতে পারে। কার্যকর বিরোধী দল না থাকায় বা সংসদে কার্যকর বিরোধী দল না থাকায় বাজেট নিয়ে সিরিয়াস ধরনের সমালোচনা আমরা শুনতে পাবো, এমনটা মনে করা অস্বাভাবিক। এবারের বাজেটের দিকে তাকালে যেসব জিনিসপত্রের দাম বাড়বে বলে ধারণা করা হচ্ছে বা জানানো হচ্ছে, তাতে সাধারণ জনগণের জীবন ধারণের উপর চাপ বাড়বে, তা মোটামুটিভাবে নিশ্চিত করেই বলা যেতে পারে। আমরা যদি এক নজরে দেখে নিতে চেষ্টা করি কোন কোন জিনিসের দাম এই প্রস্তাবিত বাজেটের ফলে বাড়বে, তাহলে এই বিষয়টা অনেকটা স্পষ্ট হয়ে যাবে। বাজেটে যেসব শুল্কর প্রস্তাব করা হয়েছে বা করা হয় তা সাধারণত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়। এবারকার বাজেটের কারণে যেসব পণ্যের দাম বাড়ছে তার মধ্যে অন্যতম কয়েকটি নিয়ে আমি খানিকটা আলোচনা করতে চাই। দেশের বাজারে যত ফ্রিজ বা রেফ্রিজারেটর বিক্রি হয় তার 90%ই দেশে উৎপাদিত। দেশীয় ব্র্যান্ডগুলো যেমন দেশে ফ্রিজ উৎপাদন করছে, তেমনি বিদেশি ব্র্যান্ডের কারখানাও হয়েছে। দেশের তৈরি এসির উপর 7.5% ভ্যাট আরোপ করা হয়েছে। ফলে ফ্রিজ ও এসির মূল্য বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়ার বিরূপ প্রভাব আমরা দেখছি, তাপমাত্রা প্রায় অসহনীয় অবস্থায় চলে যায়। ফলে এসি বা ফ্রিজ এখন আর বিলাসী পণ্য নয়, অতি প্রয়োজনীয় পণ্য হিসেবে দেখা হয়। কিন্তু এইসবের মূল্য বৃদ্ধির ফলে জনগণ গরমের কষ্টের মধ্যে স্বস্তির কথা চিন্তা করে এমন সব পণ্য কিনতে হিমশিম খাবে। ফলে জনভোগান্তির কমার কোনো সুযোগ আছে বলে মনে হয় না। প্রতি বছর বাজেট আসতে সিগারেটের দাম বাড়ানোর জন্য একটা নিয়মে পরিণত হয়েছে। সিগারেট, বিড়ি ও তামাক জাতীয় পণ্যের উপর শুল্ক বাড়ানো হয় প্রতি বাজেটে। অনেকেই বাজেটে আসার আগেই দাম বাড়িয়ে দেন, অনেকে স্টক করেন। সিগারেট বা তামাকজাত পণ্যের ক্ষতিকর দিক সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু দাম বাড়িয়ে এই ক্ষতির হাত থেকে জনগণকে রক্ষা করা সম্ভব নয়। তামাক নিয়ন্ত্রণের নীতি ও কৌশল নিয়ে সিরিয়াস কাজের ঘাটতি আছে। যারা সিগারেট ও তামাকে অভ্যস্ত তাদের উপর এতে চাপ বাড়বে। আরও যে সকল পণ্যের দাম বাড়বে বলে জানা যাচ্ছে তার মধ্যে কয়েকটি হলো মোটরসাইকেল, বিদেশি পানির ফিল্টার, বৈদ্যুতিক বাতি, বিদেশি মাছ, পানীয়, আমসত্ত্ব, ফলের রস, আইসক্রিম, মুঠোফোনে কথা বলা, সিম, চিকিৎসা ব্যয়, বিনোদন সেবা, ইঞ্জিন অয়েল, ইট ইত্যাদি বিভিন্ন পণ্যের দাম বাড়বে এবারের বাজেটে। এখন এখানে অনেক পণ্য আছে যার মূল্য বৃদ্ধি সরাসরি জনগণকে ক্ষতিগ্রস্ত করবে। চিকিৎসা সরঞ্জামের দাম বৃদ্ধি পাবে, ফলে চিকিৎসা ব্যয় বাড়বে। এমনিতেই দেশের স্বাস্থ্য ও চিকিৎসা খাতের অবস্থা খুবই করুণ, তার উপর চিকিৎসা ব্যয় বাড়লে এই বাজেটের ফলে জনগণের জীবনের উপর কী প্রভাব পড়বে তা আর বলবার অপেক্ষা রাখে না। এই বাজেটের অন্যতম আলোচিত ইস্যু বলা যায় মোবাইল কল রেট ও ইন্টারনেটের দাম বাড়ানো। একদিকে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের বিজ্ঞাপন, অন্যদিকে অস্বাভাবিকভাবে কল রেট ও মোবাইল ইন্টারনেটের দাম বৃদ্ধি অনেকটা নিষ্ঠুর প্রশাসনের মতো। বাংলাদেশে এখন 12 কোটির উপর মানুষ মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন, আর এই মোবাইল ব্যবহারকারীদের মধ্যে অতি গরিব শ্রেণীর লোক থেকে শুরু করে প্রচণ্ড বিত্তশালী সবাই আছেন। ফলে এর প্রভাব সাধারণ মানুষের জীবনযাত্রায় পড়তে বাধ্য। বাংলাদেশের মোবাইল ইন্টারনেটের দাম নিয়ে অনেক দিন থেকেই সাধারণ মানুষের মনে ক্ষোভ আছে। ফলে এর দাম কমার বদলে এখন আবার নতুন করে বাড়ানোর ঘোষণাতে এই বাজেটের সাধারণ জনগণের জন্য যে আসলে কোনো সুখবর নেই তা বলবার অপেক্ষা রাখে না। বাজেটের জটিল বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা এখানে যেতে চাই না। সাদা চোখে যা দেখা যায় তাতে স্পষ্ট বুঝতে পারা যাচ্ছে এই বাজেটের বিশাল আকার দেখে আমরা ভরকে যেতে পারি। সরকার গর্ব ভরে এই আকার নিয়ে তৃপ্তির ঢেকুর তুলতে পারে, কিন্তু এতে জনগণের জন্য কোনো সুখবর নেই। অন্যদিকে বিদেশি ঋণ আমাদের জন্য ইতিমধ্যেই একটা বিরাট সমস্যার বিষয় হিসেবে হাজির হয়েছে। আমাদের দেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের বিনিয়োগ আশঙ্কাজনকভাবে কমছে গত কয়েক বছর ধরেই। শুধু কূটনৈতিক সম্পর্কই খারাপ হয়নি, বিনিয়োগ ও বাণিজ্য সম্পর্ক ক্রমেই অবনতির দিকে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে আরও 2,56,000 কোটি টাকার ঋণ নেওয়া হবে এবারের বাজেটে জানানো হয়েছে। ঋণ করে এই বিশাল আকার বাজেট দেওয়ার মধ্যে আসলে কি কৃতিত্ব আছে তা আমাদের মতো সাধারণ মানুষের বুঝতে পারবার কথা নয়। ঋণ করে ঘি খাওয়ার পরিণতি কোনো কালেই কোনো দেশেই ভালো হয়নি।
ফলে এইসব ঋণের মাধ্যমে উন্নয়ন কাজের ফায়দা কি তা মানুষ না বুঝলেও মানুষ এটা বোঝেন যে যত খরচ তত লুটপাটের সুযোগ তৈরি হয়। এটা এতদিনের অভিজ্ঞতা কিন্তু আমরা দেখতে পেয়েছি। ফলে বিশাল বাজেট দেখে জনগণের কপালে চিন্তার ভাঁজ পড়লেও লুটপাটের সিন্ডিকেট খুশি হতেই পারে। বাজেট মানে রাষ্ট্রের আয় ব্যয়ের একটা আগাম পরিকল্পনা। ফলে বাজেট যত বড় হবে আর ব্যয় যত বেশি হবে, সুবিধাভোগীদের জন্য ততই আঙুল ফুলে কলা কাজ হওয়ার মতো সুযোগ তৈরি হবে। ফলে এই বাজেটে কারা খুশি আর কারা বেজার তা আশা করি এতক্ষণে পরিষ্কার। আসলে জনগণের কাছে দায়বদ্ধতা না থাকলে কোনো কিছুতেই, কোনো আয়োজনেই জনগণের জন্য কোনো সুসংবাদ থাকে না। জনগণের জন্য বা জনবান্ধব বাজেট বা যে কোনো পরিকল্পনার জন্য জনগণের বৈধ ম্যান্ডেটের সরকার যেমন দরকার, জনগণের প্রতি দায়বদ্ধ রাজনৈতিক নেতাদের সংসদেও থাকা দরকার। মি মাই ম্যান উইথ মাই ডামি মিলে জনগণের কল্যাণ করা যায় না। এতক্ষণ আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।